আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা। একাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই অনলাইন ক্লাস আমাদের কোভিড পরিস্থিতির জন্য নেওয়া হচ্ছে। আমাদের অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন মিয়া স্যার এবং আমাদের অনলাইন ক্লাসের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই অনলাইন ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে অনলাইন ক্লাসে এই তথ্য প্রযুক্তিতে সবার প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে পড়ব সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়টি তোমাদের বইয়ে তৃতীয় অধ্যায় দেওয়া আছে। আমি জারিন তাসনিম নওশিন, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ। আজকে আমরা পড়ব একাদশ শ্রেণীর সংখ্যা পদ্ধতি বিষয়টি। সংখ্যা পদ্ধতি। আচ্ছা, সংখ্যা পদ্ধতি বলতে কি আসে? প্রথমে নম্বর বা সংখ্যা। তাহলে এই নম্বর বা সংখ্যা বলতে আমরা কি বুঝি? সংখ্যা হচ্ছে একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ এবং পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। যেমন একাদশ শ্রেণীতে 243 জন ছাত্র আছে, এখানে 243 একটি সংখ্যা। তারপর চলে আসি আমরা ডিজিট বা অঙ্ক। অঙ্ক কি? সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে অঙ্ক। যেমন 243 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। তাহলে এখানে আমরা পড়তেছি নম্বর বা সংখ্যা এবং ডিজিট বা অঙ্ক সম্পর্কে। তাহলে এই যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিটি আসলে কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যাকে সুনির্দিষ্ট উপায়ে লিখে প্রকাশ করার পদ্ধতি। অর্থাৎ এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করাকেই আমরা সংখ্যা পদ্ধতি বলতে পারি। সংখ্যা পদ্ধতিকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, অপরটি পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন অথবা অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতিতে গণনা বা হিসাবের নিকাশ করার জন্য বিভিন্ন চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়ে থাকে। প্রাচীন যুগে ব্যবহৃত হায়ারোগ্রাফিক্স বা হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি একটি নন পজিশনাল সংখ্যা। এখন আমরা চলে আসি আমরা প্রতিনিয়ত যে সংখ্যা ব্যবহার করছি নিজেদের জীবনে বা বিভিন্ন ক্ষেত্রে সেটি নিয়ে। পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন অথবা অবস্থানের উপর নির্ভর করে, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে রেডিক্স পয়েন্ট হচ্ছে একটি ডট। এই ডট দিয়ে প্রতিটি সংখ্যাকে পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই দুই ভাগে বিভক্ত করা হয়। এখানে তিনটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে 10, একটি 25, আরেকটি হচ্ছে 1010। কিন্তু এই তিনটি সংখ্যা পদ্ধতিকে আমরা বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতিকে আবার ভাগ করতে পারি। যেমন এখানে যে শেষের সংখ্যাটি আছে 1010, এই সংখ্যাটিকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে পারি। তাহলে আমরা এবার চলে আসি যে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা কয় ভাগে ভাগ করছি। এখানে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আছে। প্রথমে আমরা সংখ্যা পদ্ধতিকে সাধারণত অনেক ভাগেই ভাগ করা যায়, কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা মূলত 4টি ভাগে ভাগ করছি। সেটি প্রথমটি হচ্ছে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন আমরা জেনে নিব এই 4টি সংখ্যা পদ্ধতিতে আসলে আমরা কি কি শিখতে পাচ্ছি। দশমিক বা ডেসিমেল। দশমিক সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 10টি সংখ্যা বা 10টি অঙ্ক অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো বা চিহ্ন ব্যবহার করা হয়, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি সংখ্যা নিয়েই হচ্ছে আমাদের দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হলো 10। আচ্ছা, এখানে আমরা একটি নতুন শব্দ পেলাম,
সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস। তাহলে এই ভিত্তি বা বেস বলতে আমরা কি বুঝি? সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলতে বোঝায় একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তিকে সাবস্ক্রিপ্ট সংখ্যার ডানে একটু নিচে হিসেবে লিখে প্রকাশ করা হয়। আচ্ছা, এবার আমরা চলে যাই পরবর্তী সংখ্যা পদ্ধতিতে। পরবর্তী সংখ্যা পদ্ধতির মধ্যে আছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয়। এখানে সেম একই রকম পদ্ধতিতে সংখ্যা পদ্ধতিতে যেহেতু দুটি অঙ্ক ব্যবহার করা হচ্ছে, তাই এর বেস হচ্ছে 2 এবং নিচে এর উদাহরণ দেওয়া আছে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয়। 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই 8টি সংখ্যা মিলে আমাদের বা অঙ্ক বা চিহ্ন ব্যবহার করে যে সংখ্যা পদ্ধতি তৈরি হয় সেটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে এই 8টি সংখ্যা মিলেই এর বেস বা ভিত হচ্ছে 8, যেমন 26, 8। হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল যে সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং A, B, C, D, E এই 16টি অঙ্ক বা চিহ্ন, অর্থাৎ এখানে কিছু অঙ্ক ব্যবহৃত হচ্ছে এবং কিছু চিহ্ন ব্যবহৃত হচ্ছে, মিলে যে সংখ্যা পদ্ধতি তৈরি করা হয় তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে কিছু অঙ্ক এবং A থেকে F পর্যন্ত হচ্ছে আমাদের ইংরেজি ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর। তাহলে এর ভিত হচ্ছে বা বেস হচ্ছে 16। এখন আমরা চলে আসি, এই যে আমরা বিভিন্ন রকম সংখ্যা পদ্ধতি পড়লাম, এই সংখ্যা পদ্ধতিগুলোকে একটি সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের উপায়। অর্থাৎ আমরা ডেসিমেলকে বাইনারিতে বা বাইনারি সংখ্যা পদ্ধতিকে ডেসিমেলে কিভাবে রূপান্তর করতে পারবো তাই আজকের ক্লাসে শিখব। তাহলে চলে আসছি সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখানে কিছু নিয়ম আছে। এখানে প্রথমে ডেসিমেল বা 4টি সংখ্যা পদ্ধতির মধ্যে যদি আমরা রূপান্তর করে দেখি, তাহলে দেখা যায় একটি সংখ্যা পদ্ধতি থেকে অপরটির মধ্যে মোট 12টি রূপান্তর পাওয়া যায়। তাহলে সংখ্যা পদ্ধতির রূপান্তরে প্রথমেই আমরা চলে আসছি দশমিক বা ডেসিমেলে। এই দশমিক সংখ্যাটিকে আমরা পরবর্তী 3টি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। প্রথম বাইনারি, তারপর অক্টাল এবং তারপর হেক্সাডেসিমেল। ডেসিমেল সংখ্যাকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এখন ডেসিমেল সংখ্যাতে আমাদের পূর্ণ সংখ্যাও হয় এবং ভগ্নাংশও হয়, তাই এই রূপান্তরের পদ্ধতিও হচ্ছে 2 রকম। প্রথমে আমরা যদি পূর্ণ সংখ্যার জন্য রূপান্তর করি, তাহলে প্রথমে সংখ্যাটিকে টার্গেট সংখ্যা পদ্ধতির বেস, যেমন বাইনারি হলে 2, অক্টাল হলে 8 এবং হেক্সাডেসিমেল হলে 16 দিয়ে ভাগ করতে হবে। ধাপ 2, ধাপ 1 ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে। ধাপ 3, ধাপ 1 এর ভাগফলকে পুনরায় টার্গেট সংখ্যা পদ্ধতির বেস 2, 8, 16 দিয়ে ভাগ করতে হবে। ধাপ 4, ধাপ 3 এর ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে। এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না ভাগফল শূন্য হয়। অতঃপর ভাগশেষগুলিকে নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে ডেসিমেল পূর্ণ সংখ্যাটির সমতুল্য অন্যান্য সংখ্যা পদ্ধতিতে মান পাওয়া যাবে। আচ্ছা, এইবার আমরা অঙ্কটি দেখে নিই। আসলে অঙ্কের ক্ষেত্রে আমরা ঠিক কিভাবে একটি সংখ্যা পদ্ধতিকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করছি। এখন এই 99 যে 10 বা ডেসিমেল সংখ্যাটি আছে, এই সংখ্যাটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে এর জন্য আমরা প্রথমে সংখ্যাটি নিয়ে নিব। আচ্ছা, এখন বাইনারিতে রূপান্তর, তার মানে আমরা জানি যে আমাদের বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2। তাহলে এই 99 কে আমরা 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে 2 দিয়ে যদি 99 কে ভাগ করে দেই, তাহলে আমাদের ভাগফল আসে 49 এবং ভাগশেষ থেকে যায় 1। তাহলে এই 49 কে আমরা আবার 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। এখন 49 কে যদি আমরা আবার ভাগ করে দিই, তাহলে আমাদের ভাগফল আসে 24 এবং
ভাগশেষ আছে 1। একই পদ্ধতিতে আমরা 24 কে ভাগ করে দিলে আমাদের ভাগফল আসতেছে 12 এবং ভাগশেষ আসতেছে 0 এবং পুনরায় হচ্ছে 12 কে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের ভাগফল আসছে 6 এবং ভাগফল আসছে 0 এবং এরকম করে এই 0 থেকে 1 পর্যন্ত আমাদের প্রত্যেকটি ভাগফল পাওয়া যাচ্ছে। এখন এই বাইনারিতে রূপান্তর করার ফলে আমরা ভাগফলটি কিভাবে লিখব? এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট নাম্বার থেকে আমরা এলএসবি মানে হচ্ছে সবচেয়ে বেশি লঘিষ্ঠ সংখ্যা যে আমরা ধরে নিচ্ছি আমাদের, সেই সংখ্যা থেকে আমরা ক্ষুদ্রতম সংখ্যার দিকে চলে যাব। অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক থেকে আমরা সর্বনিম্ন গুরুত্বের অঙ্কে মানে নিচ থেকে ওপরের দিকে উত্তর লিখব। অর্থাৎ আমাদের উত্তরটি হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট টু সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে যদি আমরা লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক থেকে সর্বনিম্ন গুরুত্বের অঙ্কের দিকে যাই তাহলে আমাদের উত্তর হচ্ছে বাইনারি সংখ্যায় 11000011 এবং আমাদের যে বেস ছিল সেটি আমাদের নিচে হোল 2। তাহলে এই হচ্ছে আমাদের 99 কে ডেসিমাল সংখ্যায় রূপান্তর। এরপর আমরা চলে আসব ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে ভগ্নাংশের জন্য ভগ্নাংশিকের টার্গেট সংখ্যা পদ্ধতির বেস 2, 8 বা 16 দিয়ে অর্থাৎ বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের যে বেস ছিল সেটি দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর প্রাপ্ত গুণফলের যে পূর্ণ অংশটি থাকবে সেটিকে সংরক্ষণ করতে হবে। পূর্ণ সংখ্যা না থাকলে 0 রাখতে হবে। ধাপ 1 এর গুণফলের ভগ্নাংশটিকে পুনরায় টার্গেট সংখ্যা পদ্ধতির বেস দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর ধাপ 3 এর প্রাপ্ত গুণফলের যে পূর্ণ অংশটি থাকবে সেটিকে সংরক্ষণ করতে হবে। পূর্ণ সংখ্যা না থাকলে 0 রাখতে হবে। এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চালাবে যতক্ষণ পর্যন্ত না গুণফলের ভগ্নাংশটি শূন্য হয়। অর্থাৎ মোট প্রক্রিয়া 3 থেকে 4 বার চালানোর পরও যদি ভগ্নাংশটি শূন্য না হয় তাহলে সেটিকে আসন্ন মান হিসেবে ধরে নিতে হবে। অতঃপর সংরক্ষিত পূর্ণাংশগুলোকে উপর থেকে নিচের দিকে অর্থাৎ মোস্ট লিস্ট সিগনিফিক্যান্ট বিট টু মোস্ট সিগনিফিক্যান্ট বিট এর দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে ডেসিমাল ভগ্নাংশটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে। তাহলে এখানে আমরা চলে আসি ভগ্নাংশ ক্ষেত্রে। তাহলে 0.375 হোল 10 অর্থাৎ দশমিক সংখ্যাটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এখানে আমরা প্রথমে গুণ নিয়েছি, গুণফল, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। এটি হচ্ছে একটি পদ্ধতি। পরবর্তীতে আমি আরো একটি পদ্ধতি দেখাবো। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 0.375 কে আমরা বাইনারির বেস 2 দিয়ে গুণ করে দিচ্ছি। গুণফল আসছে 0.750। এই যে 0টা এটাকে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে ধরছি এবং যে দশমিক সংখ্যাটি আছে বা ভগ্নাংশটি আছে 0.750 এটাকে আমরা ভগ্নাংশের এখানে নিয়ে আসছি। এই যে আমাদের ভগ্নাংশ যুক্ত যে সংখ্যাটি আছে অর্থাৎ এই 0.750 যে সংখ্যাটি আছে এটিকে আমরা এখানে আবার হচ্ছে পুনরায় গুণ করে দিব। অর্থাৎ 0.750 ইন্টু 2 কে আমরা গুণ করে পাচ্ছি 0.150। এখানে আমাদের পূর্ণ সংখ্যা চলে আসছে 1 এবং আমাদের ভগ্নাংশ চলে আসছে 0.50। এই 0.50টিকে আমরা পুনরায় 2 দিয়ে গুণ করে দিব। অর্থাৎ আমরা যদি 0.50 কে পুনরায় 2 দিয়ে গুণ করে দেই আমাদের গুণফল আসছে 1.00। এখানে আমাদের পূর্ণ সংখ্যা 1 এবং ভগ্নাংশ আসছে 0। অর্থাৎ বাইনারি সংখ্যায় আমাদের উত্তর হবে 011 অর্থাৎ 0.001 হোল 2। পদ্ধতিতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে 0.54 কে আমরা 2 দিয়ে গুণ করে এখানে 1.00 এবং একই রকম পদ্ধতিতে আমরা গুণ করে দিয়েছি। শুধু পার্থক্য হচ্ছে এর আগের পদ্ধতিতে আমরা 4টা ভাগ করে নিয়েছিলাম এবং এখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এই দুটোকে আমরা প্রথমেই
উপরে দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে, এবং গুণফলটি আমরা সাধারণভাবেই করছি এবং করে এখানে আমাদের পূর্ণ সংখ্যা এবং এখানে ভগ্নাংশ হচ্ছে, এবং সেই ভগ্নাংশকে আমরা পুনরায় আবার বেস দিয়ে গুণ করে দিচ্ছি, অর্থাৎ একই রকম ভাবে গুণ করে দিচ্ছি, শুধু পদ্ধতিটা একটু ভিন্ন। তাহলে বাইনারি সংখ্যা এখানেও আমাদের উত্তর চলে আসতেছে 0.100 হোল 2। এবার চলে আসি আমরা, আচ্ছা এখন এই ডেসিমাল সংখ্যাটিকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করে দিব। এখানে ডেসিমাল সংখ্যা হিসেবে আমরা নিয়েছি 469 এই ডিজিটটি। এই ডিজিটটিকে আমরা যদি 8 দিয়ে ভাগ করে দেই তাহলে আমাদের ভাগফল আসছে 58। এই 58 সংখ্যাটিকে আমরা আবার 8 দিয়ে ভাগ করে দিলে আমাদের পুনরায় ভাগফল আসছে 7 এবং আমাদের ভাগশেষ এখানে আসছে 2 এবং আগে ভাগশেষ এসেছিল 5। এখন এই 7 কে আমরা যদি আবার 8 দিয়ে ভাগ করতে যাই তাহলে আমাদের ভাগের নিয়ম অনুযায়ী আমরা জানি যে বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা যায় না, তাহলে এখানে আমাদের ভাগফল চলে আসবে 0 এবং ভাগশেষ চলে আসছে 7। এখন একই পদ্ধতিতে আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট টু লেস সিগনিফিক্যান্ট বিটের দিকে যদি যাই তাহলে আমাদের অক্টাল সংখ্যায় উত্তর হবে 725 হোল 8, যা ডেসিমাল সংখ্যায় ছিল 469 হোল 10। এরপর অক্টাল সংখ্যা 0.120 এবং এখানে আমাদের অক্টাল সংখ্যার জন্য আমরা লিস্ট সিগনিফিক্যান্ট বিট টু মোস্ট সিগনিফিক্যান্ট বিটে চলে আসলে আমাদের উত্তর হবে 0.104 হোল 8। এখন আমরা চলে যাব হেক্সাডেসিমাল সংখ্যায়। ডেসিমাল টু হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের জন্য আমরা এখানে ডিজিট হিসেবে নিয়েছি 850, যাকে 16 দিয়ে ভাগ করে দিলে আমাদের ভাগফল আসছে 53 এবং আমাদের ভাগশেষ আসছে 2। আবার যদি আমরা ভাগ করে দিই আমাদের ভাগফল 3 এবং ভাগশেষ আসছে 5। এখন যেহেতু 3 কে 16 দিয়ে ভাগ করা যায় না তাহলে আমাদের ভাগফল চলে আসছে 0 এবং ভাগশেষ চলে আসছে 3। এখন মোস্ট সিগনিফিক্যান্ট বিট টু লিস্ট সিগনিফিক্যান্ট বিটের রুলস অনুযায়ী আমাদের হেক্সাডেসিমাল সংখ্যাটি হবে 352 হোল 16। এখন হেক্সাডেসিমাল সংখ্যার ভগ্নাংশের জন্য আমরা চলে যাব পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ। এখানে হচ্ছে আমরা এই গুণ করব 95 ডিজিটটিকে 16 দিয়ে গুণ করে দিব, তাহলে 95 বা 16 দিয়ে গুণ করে দিলে আমাদের গুণফল আসছে 15.20। এই 19.1520 কে আমরা পূর্ণ সংখ্যাটিকে 15 কে পূর্ণ সংখ্যায় নিয়ে নিব এবং যে 0.20 আছে এইটিকে ভগ্নাংশ হিসেবে নিব। এই 0.20 ভগ্নাংশটিকে আমরা আবার 16 দিয়ে গুণ করে দিব, যার ফলে আমাদের গুণফল আবার আসছে 3.20। এখন হেক্সাডেসিমাল সংখ্যায় 15 কে f দিয়ে প্রকাশ করা হয়। আবার বলে নিচ্ছি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা জানি যে 15 কে f দিয়ে প্রকাশ করা হয়। এই যে আমরা 15 কে f দিয়ে প্রকাশ করছি, এই f কে আমরা আমাদের এখানে ভাগ উত্তরের এখানে লিখব, অর্থাৎ 15 না লিখে আমরা লিখব .f3 হোল 16। তাহলে আজ এ পর্যন্তই থাকছে আমাদের ক্লাস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ।